বিষণ্ণ সন্ধ্যার পর রাত নেমেছে শহরে। নিশুতি অন্ধকার কাটিয়ে বেজে চলেছে সূক্ষ্ম বিরহী সুর। গিটারের তারার শিল্পীর আঙুলের অবাধ্য নৃত্যে চারপাশটা হয়ে উঠেছে জন্মদুঃখী। বড় বেশি বিষণ্ণ। রঞ্জন ব্যাগ গোছাচ্ছিল। সুরটা কানে আসতেই থমকালো হাত। বুক বেয়ে উঠে এলো তপ্ত দীর্ঘশ্বাস। ব্যাগটা পাশে ফেলে নাদিমের সামনে বিছানায় এসে বসল। নাদিমের আঙুল নির্ভুল ছুটছে। রঞ্জন কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে বলল, তোদের খুব মিস করব দোস্ত। তোদের ছাড়া থাকতে হবে ভাবতেই দম বন্ধ লাগছে। নাদিমের আঙুল থামল। চোখ মেলে রঞ্জনের দিকে তাকিয়ে গিটারটা পাশে রাখল। চেয়ারে গায়ে এলিয়ে বিছানায় পা দুটো তুলে দিয়ে আরাম করে বসল। ভ্রু চিয়ে বলল, মাইয়াগো মতো এত সেন্টি খাইতাছোস কেন মামা? এই জন্যই জিগাই, তোর সব ঠিকঠাক আছে তো? আমারে কিন্তু কইতে পারোস, আমি কাউরে কমু না। রঞ্জন নাদিমের পায়ে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলল, শালা তুই আসলেই এক নম্বরের হারামি। লাইফে কোনো সিরিয়াসনেস নেই। কাল পরশু আমি চলে যাব অথচ তুই ফাইজলামি করছিস। সিরিয়াসনেস দিয়া কোন খাল কেটে ফেলবি বাপ? আচ্ছা যা, আমি এখন সিরিয়াস। আয়, তোরে একটু আদর কইরা দেই। যাবিগা। দীর্ঘ বিরহের আগে মিষ্টি আদর। রঞ্জন হতাশ দীর্ঘশ্বাস ফেলল। কয়েক সেকেন্ড কটমট করে চেয়ে থেকে ধুম করে লাথি মারল নাদিমের চেয়ারে। নাদিম উল্টে পড়তে পড়তে সামলে নিল। বুকে থুতু ছিটিয়ে বিস্ময় নিয়ে রঞ্জনের দিকে তাকালো। মামা, তুমি তো দেখি ভায়োলেন্ট হয়ে যাচ্ছ। এত ভায়োলেন্ট হইলেও কিচ্ছু হবে না। আমি চুম্মার বেশি কিছু দিতে পারুম না। রঞ্জনের মেজাজ আরও বিগড়ে গেল। নাদিমের কোমর বরাবর লাথি মেরে উঠে দাঁড়ালো। শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, আজ তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলব। নাদিম দাঁত কেলিয়ে বলল, কাম কাম বেবি। রাগে ফুঁসতে থাকা রঞ্জনের হাতে বেশ কিছু শক্ত ঘুষি খেয়ে নিজেও কিছু দিয়ে অল্প কিছুক্ষণের হাতাহাতিতে ক্লান্ত হয়ে পড়ল দুজনেই। আহত চোয়াল কপালে হাত বুলাতে বুলাতে একে অপরের দিকে কটমট করে তাকালো। কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে হঠাৎই ঘর কাঁপিয়ে হেসে উঠল দুজন। নাদিম ডান হাতে নিজের কাঁধটা চেপে ধরে বলল, বহুত শক্ত মাইর দিছোস বাল। রঞ্জন নিজের চোয়ালে হাত বুলাতে বুলাতে বলল, তোর হাতে এত শক্তি এলো কবে থেকে? চাপার দাঁত নড়ে গিয়েছে নির্ঘাত। তারপর কিছুক্ষণ নিশ্চুপ। বাইরে শনশন বাতাস বইছে। আজ আবারও ঝড় উঠবে মনে হয়। রঞ্জন দীর্ঘশ্বাস ফেলে বলল, নীরা রাজি হয়েছে বিয়েতে। অন্তু শেষমেশ পাচ্ছে ওকে। নাদিমের বুকে অদ্ভুত এক খুশি দামামা বাজিয়ে গেল। হঠাৎ ঠোঁটে ভাসল সত্যিকারের হাসি। চকচকে চোখে চেয়ে বলল, তাই নাকি? রোমিও জুলিয়েটের উপাখ্যান শেষ হচ্ছে তাহলে? শালারা কি নাটকটাই না দেখাইল। রঞ্জন বিষণ্ণ চোখে নাদিমের দিকে তাকালো। নাদিমের কাঁধে হাত রেখে বলল, নিজেদের মাঝে আর ঝামেলা রাখিস না দোস্ত। অন্তত সবসময়ই ছেলে মানুষ শর্ট টেম্পার, কিন্তু তুই তো বুঝিস। নাদিমের খুশিটা হঠাৎই থিতিয়ে গেল। মনে তৈরি হলো গুমোট অন্ধকার। অতি সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে হাসার চেষ্টা করল। কবে ফিরবি তুই? এখনই ঠিক বলতে পারছি না। এইটুকু বলে থামল রঞ্জন। তারপর খুব উদাস কণ্ঠে বলল, আমি ফিরে এসে তোদের এভাবেই পাবো তো দোস্ত? নাদিম রঞ্জনের কাঁধ চাপড়ে বলল, পাবি না কেন? অবশ্যই পাবি। আমাদের আর কি হবে? নাদিমের প্রাণহীন কথাটি রঞ্জনকে খুব বেশি একটা শান্তি দিতে পারল না। পুরো ঠোঁটের উপর মুষ্টিবদ্ধ হাত দুটো জড়ো করে চুপ করে বসে রইল। উদাস চিন্তিত চোখ দুটো নিবদ্ধ হয়ে রইল ফ্লোরে। নাদিম আস্তে ধীরে সিগারেট ধরালো।
নাকে মুখে ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে উঠে গিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। বাইরের পরিবেশটা পর্যবেক্ষণ করে বলল, আজকেও ঝড় হইব মনে হয়। শরৎকালেও ঝড় বৃষ্টি, স্ট্রেঞ্জ। রঞ্জন উত্তর দিল না। উঠে গিয়ে নিজের ব্যাগ গোছাতে মনোযোগ দিল। ঝুম বৃষ্টিতে বেলকনির রেলিংটা যখন ভিজে গেল, আকাশটা শুভ্র ঝিলিকে দ্বিখণ্ডিত হয়ে আর্তনাদ করে উঠল। তারই এক ফাঁকে খবরটা দিল রঞ্জন, কাল অন্তুনীরার বিয়ে, ঘরোয়াভাবেই হবে। কোথাও উধাও হয়ে যাস না। আমরা বিয়েতে যাচ্ছি। নম্রতা ছোঁয়াও আসছে। এই দিনটার জন্য কত পাগলামোই না করেছে অন্তু। তোর মনে। নাদিম উত্তর দিল না। রঞ্জনের বাকি কথাগুলো তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছালো না। সিগারেটের বিষাক্ত নিকোটিন ফুসফুসে টেনে নিয়ে অন্ধকার বৃষ্টির দিকে চেয়ে রইল। কপালে ফুটে উঠল বেশ কিছু সরু চামড়ার ভাঁজ। বজ্রপাতের শব্দকে ছাপিয়ে নাদিমের ভেতরের বিদ্বেষী মানুষটা হঠাৎই ভীষণ ক্ষোভ নিয়ে বলে উঠল, তোমার নিজেকে ঘৃণা করা উচিত নাদিম। নাদিম চমকে উঠে বলল, কেন? কেন? কারণ তুমি গুরুত্বহীন, তুমি বোকা। বন্ধুদের জন্য প্রাণ দিতে চাও অথচ বুঝতে চাও না তাদের কাছে তুমি মূল্যহীন। তোমার বিন্দুমাত্র সেলফ রেসপেক্ট নেই। বাজে কথা। আমি কবেকার মূল্যের আশায় বেঁচেছিলাম। আমি একা বেঁচে থাকতে অভ্যস্ত। কারো গুরুত্বের পরোয়া তো কখনো করিনি। তুমি আমাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছো। কাজটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। কোনো দিন কারো গুরুত্বের পরোয়া করনি ঠিক, কিন্তু এতটা সস্তাও তো হওনি। হইনি। তবে আজ কি হচ্ছি? অবশ্যই হচ্ছ। অন্তু সেদিন রেগেছিল মানছি। তুমি বলেছ ছেলেটির বড় কষ্ট, সেটাও মানছি। কিন্তু আজ আজ তো কোনো সংকট নেই তার। যাকে পাওয়ার জন্য এতদিনের পাগলামো তাকেই পাচ্ছে। আছে আনন্দিত, সুখী। তার সেই সুখের খবর সবাইকে জানালেও তোমাকে জানানোর প্রয়োজন বোধ সে করেনি। তুমি তার কাছে গুরুত্বহীন বলেই হয়তো তার এত অপারগতা। নাদিম সিগারেটে শেষ টান দিয়ে ছুঁড়ে ফেলল দূরে। নতুন আরেকটা সিগারেট ধরিয়ে নাক মুখে ধোঁয়া ছাড়ল। বিদ্বেষী মানুষটি হিসিয়ে বলল, এরপরও, এত কিছুর পরও তার বিয়েতে তুমি যাবে? যে তোমায় চাইছে না তার কাছে এতটা বেহায়া তুমি হবে নাদিম? নাদিম অন্যমনস্ক হয়ে বলল, ও যে আমার বন্ধু। বাজে কথা। তবে কি যাওয়া উচিত নয়? কখনো নয়। নাদিম দীর্ঘশ্বাস ফেলল। কাছে কোথাও প্রচণ্ড শব্দে বাজ পড়ল। নাদিমের মনে হলো বাসটা কাছে কোথাও নয়, পড়ল তার মনে। ভগ্ন হৃদয়টা প্রচণ্ড অভিমান নিয়ে বলল, খবরটা আমায় তুই নিজে কেন দিলি না অন্তু? কেন? শরতের ঝকঝকে সকাল, কাল রাতে ঝড় হয়ে যাওয়ায় আকাশটা এখন পরিষ্কার ঘন নীল। গাছের পাতাগুলো ঝরঝরে। বাতাসে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। নীরা খোলা বারান্দার এক কোণে প্লাস্টিকের টোল পেতে বসে আছে। এক টুকরো রোদ এসে গড়াগড়ি খাচ্ছে তার পায়ের কাছে। চারদিকে ব্যস্ত মানুষের পদচারণ। নীরার হাতে মেহেদি পরানো হচ্ছে। হাতের মাঝ বরাবর লেখা হয়েছে অন্তু নামক ছেলেটির নাম। নীরার চোখ দুটো টলমল করছে। বুকের কোথাও একটা কষ্ট আর সুখের ব্যথা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। বছরের পর বছর অন্তুকে ভালো না বাসার জন্য নিজেকে শাসিয়েছে নীরা। নানাভাবে প্রত্যাখ্যান করেছে তার ভালোবাসা। এই মানুষটা আমার জন্য নিষিদ্ধ ভেবেই হাজারো কষ্ট দিয়ে দূরে ঠেলার চেষ্টা করেছে। তার পাগলামোগুলো হেসে উড়িয়ে দিয়েছে। কিন্তু আজ হঠাৎ সেই দিনগুলোর জন্য বড় কষ্ট হচ্ছে নীরার। সে যদি অন্তুর নামেই লেখা ছিল, তাহলে কেন এত কষ্ট অবহেলার গল্প তৈরি হলো তাদের? কেউ কেন চোখে আঙুল দিয়ে বলে দিল না, সব মিথ্যা, সব বানোয়াট?
শুধু এই ছেলেটাই সত্য। এই ছেলেটার হাতে ধরা পড়তে তুই বাধ্য। নীরার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। নীরা জানে কোনো কিছুই আর আগের মতো নেই। তাদের বিয়ে ঠিক হওয়ার পর একদিনও নীরার সাথে কথা বলার চেষ্টা করেনি অন্তু। নীরার প্রতি কোনোরূপ উৎসাহ দেখায়নি। এত কিছুর পর হয়তো উৎসাহ দেখানোর কথাও নয়। তাদের সম্পর্কটা এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছেছে যেখানে স্নিগ্ধতার আর কিছুই অবশিষ্ট নেই। নীরা দীর্ঘশ্বাস ফেলল। কেউ একজন কাঁধে হাত রেখে তেজ নিয়ে বলল, আপু, তুমি আবারও কাঁদছ? সত্যি করে বলো তো, এই বিয়েতে তোমার মত আছে নাকি মায়ের জোরে বিয়ে করছো? ইরার কথায় চোখ ঘুরিয়ে তাকালো নীরা। হাসার চেষ্টা করে বলল, ধুর, মা জোর করতে যাবে কেন বলতো? নিজের ইচ্ছেতেই বিয়ে করছি। অন্তুকে তো তুই চিনিসই। ইরা কথাটা ঠিক বিশ্বাস করল না। ফুঁসে উঠে বলল, তোমার চোখ মুখের বিরহ দেখে কিন্তু এমনটা মনে হচ্ছে না আপু। অন্তু ভাই যেমনই হোক, পুরো ব্যাপারটা আমার কেন জানি ভালো লাগছে না। অন্তু ভাইয়ের ফ্যামিলির মানুষগুলোকে দেখেছ? হাবভাব দেখে মনে হচ্ছে কেউ মাথায় বন্দুক ধরে জোরপূর্বক ঘাড়ে তুলে দিচ্ছে মেয়ে, অথচ প্রস্তাব তো তারাই এনেছিল। নীরা হেসে ফেলে বলল, তুই একটু বেশি বেশি ভাবছিস। ইরা সে কথায় পাত্তা না দিয়ে বলল, আমি কিচ্ছু বেশি ভাবছি না। এরা যদি তোমার সাথে কোনোরূপ খারাপ ব্যবহার করে তো মুখের ওপর ডিভোর্স পেপার ছুঁড়ে চলে আসবে। মায়ের মতো অত সমাজ নিয়ে আদিক্ষেতা করবে না। এই সমাজ আমাদের দুই বেলা ভাত দিয়ে যায় না। তোমার জীবন তুমি যা ইচ্ছে তাই করবে। আশেপাশের খালা ভাবির বাপের কি? কেউ কিছু বললে জিহ্বা টেনে ছিঁড়ে দেবে। চুপ থাকো বলে এত বলার সুযোগ পায় কই? আমার সামনে তো বলে না। তোমাদেরই আদিম যুগের আদিক্ষেতাই ভালো লাগে না আমার। নীরাই বিদ্রোহী জেদি মেয়েটির দিকে তাকিয়ে হাসে। ইরার অত্যাধুনিক তেজি মুখখানার দিকে তাকিয়ে মনে হয়, কেন সে ইরার মতো হলো না? কেন ইরার মতো নিজের উপর প্রতাপ চালানো মানুষগুলোর বিরুদ্ধে ফুঁসে ওঠা শিখল না? ইরার মতো হলে হয়তো নীরাদের সম্পর্কটা এতটা বিষাক্ত হয়ে উঠত না, বরং রূপকথার মতো সুন্দর হতো প্রতিটা পঙ্কক্তিমালা। নীরার হঠাৎ জানতে ইচ্ছে হলো, ইরারও কি কোনো পাগলাটে প্রেমিক আছে? ইরা কি তাকে প্রশ্রয় দেয়, ভালোবাসে? ফোনের বাজখাই শব্দ আর হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ঘুম ভাঙল নম্রতার। ফোনের স্ক্রিনে ডাক্তার নামটা ভাসতেই ঘুম ছুটে গেল তার। বিস্ময়ে বিমূঢ় হয়েই ফোন উঠালো। সন্দিহান কণ্ঠে বলল, হ্যালো। ওপাশ থেকে নীরের পুরুষালী কণ্ঠ ভেসে এলো, হেই নম্রমিতা, রোড সাইডের প্রথমের নীলরঙা দুইতলা বাসাটাই কি আপনার বাসা? নম্রতা বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল। হঠাৎ ঘুম ভাঙায় মস্তিষ্কটা কেমন এলোমেলো লাগছে। কয়েক সেকেন্ড চুপ থেকে শুধালো, জি। বারান্দায় আসুন। নম্রতা বোকার মতো বলল, কেন, আপনি কি বারান্দায়? হুম, বারান্দায় আপনার জামা। মানে? বারান্দায় আসলেই বুঝতে পারবেন, আসুন তো। আরফানের তারায় এলোমেলো পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো নম্রতা। বারান্দার রেলিংয়ে ঠেস দিয়ে অলস কণ্ঠে বলল, আসলাম। কথাটা বলেই হঠাৎ চমকে উঠল নম্রতা। মস্তিষ্কের ধোঁয়াশা কেটে যেতেই উৎফুল্ল কণ্ঠে বলল, আপনি কি কোনোভাবে আমার বাসার নিচে ডক্টর? মাই গড, টি শার্টে আর দুই বেনুনিতে একদম বাচ্চা লাগছে আপনাকে। আপনি এভাবে ঘুমান রাতে? নম্রতা রেলিংয়ে ঝুঁকে পড়ে নিচের দিকে তাকালো। সাথে সাথেই রাস্তার ওপাশে ফোন কানে আরফানকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গায়ে ঢোলা টি শার্ট, পরনে চেক ট্রাউজার, পায়ে কেটস, ঠোঁটে সকৌতুক হাসি। নম্রতা উচ্ছ্বাস আর বিস্ময় নিয়ে বলল, আপনি?
আপনি এখানে কিভাবে? কেন? এই এলাকায় কি ডাক্তারদের আসা নিষেধ? কথাটা বলে এদিক ওদিক তাকালো আরফান। তারপর নম্রতার দিকে তাকিয়ে বলল, কই, কোথাও তো সাইনবোর্ড নেই। নম্রতা হেসে ফেলল। ফাজলামো করছেন? একটু। এত সকালে এখানে কি চাই? চাইলেই দেবেন? উফ, কথা ঘোরাচ্ছেন কেন বারবার? আমার বাসা কিভাবে চিনলেন সেটা বলুন। মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছিলাম। হঠাৎ আপনার বলা রোড নাম্বারটা মাথায় এলো, তাই ভাবলাম আজকের সকালটা আপনার বাড়ির উঠোনেই শুভ হোক। আপনি বলেছিলেন রোডের পাশেই আপনার বাসা। আশেপাশের বাসা খেয়াল করতেই সৌভাগ্যবশত বারান্দায় শুকোতে দেওয়া জামাটা চোখে পড়ল। এই জামাটা আপনি 2 দিন পরেছিলেন, আমি দেখেছি। বাপরে! আরফানের মুখভঙ্গি পরিবর্তন হলো। ঠোঁটের কোণে হাসি চেপে বলল, আপনি এভাবেই ঘুমান সব সময়? লুকিং অ্যাট্রাকটিভ। নম্রতা নিজের দিকে তাকালো। বারান্দায় ছড়িয়ে রাখা ওড়নাটা দ্রুত হাতে গায়ে জড়িয়ে নিয়ে আর চোখে আরফানের দিকে তাকালো। আরফান হাসছে। আরফান যে ঠোঁটকাটা স্বভাবের লোক তা ধীরে ধীরে বেশ বুঝতে পারছে নম্রতা। লোকটা যখন যা ইচ্ছে তাই বলে, বিন্দুমাত্র অস্বস্তির বালাই নেই। নম্রতা লজ্জাটাকে ঠেলে দিয়ে ঝাঁজ নিয়ে বলল, রাস্তায় দাঁড়িয়ে অন্যের বাড়ির দিকে হাঁ করে তাকিয়ে থাকাই বুঝি ডাক্তারদের স্বভাব? আরফান অবাক হওয়ার চেষ্টা করে বলল, বাড়ির দিকে তাকিয়েছিলাম না তো। আপনি ভুল বলছেন। আমি তো হাঁ করে অন্য কিছু দেখছিলাম। কথাটা বলে আবারও হাসল আরফান। নম্রতা নাক মুখ ফুলিয়ে বলল, আপনি যাবেন এখান থেকে? অবশ্যই যাব। তার আগে বলুন, আপনি যাবেন? আমি? আমি কোথায় যাব? আমার বাসায়। নম্রতা ভ্রু কুঁচকে বলল, আপনার বাসায় কেন যাব? নিদ্রা আপনাকে দাওয়াত করেছে তাই। নম্রতা ঠোঁট ফুলিয়ে বলল, আজ তো সম্ভব হচ্ছে না। কেন? আজকে ব্যস্ত আপনি? আজ নীরার বিয়ে, আমি বিয়েতে যাচ্ছি। আরফান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, ও আচ্ছা। নম্রতা কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ বলল, আপনিও চলুন না আমার সাথে। যাবেন? প্লিজ, প্লিজ। আরফান দুঃখী কণ্ঠে বলল, আমার তো ছুটি নেই। আপনি সব সময়ই ব্যস্ত থাকেন। নম্রতার কথায় সুপ্ত অভিমানের আঁচ পেয়ে হাসল আরফান। বিয়েটা কোথায় হচ্ছে? নম্রতা উৎসাহ নিয়ে বলল, রূপগঞ্জ, নীরার গ্রামের বাড়িতে। যাবেন আপনি? আরফান আঁতকে উঠে বলল, রূপগঞ্জ? অত দূর? বিয়ে শেষ করে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে না? নম্রতা মাথা নেড়ে সম্মতি জানিয়ে আরফানের দিকে চেয়ে রইল। নম্রতার মুখে মন খারাপের ছায়া দেখে হতাশ দীর্ঘশ্বাস ফেলল আরফান। কিন্তু কিছুই করার নেই। এভাবে হুট করে ছুটি পাবে না সে। কারো সাথে ডিউটি শিডিউল পরিবর্তন করে নেওয়া যেতে পারে, কিন্তু অত দূর থেকে ফিরে রাতের ডিউটিটাও ঠিকঠাক হয়ে উঠবে বলে মনে হয় না। তাদের এই নীরবতার মাঝেই পাশের বারান্দা থেকে নিচের দিকে উঁকি দিলেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। গায়ে তার ছাইরঙা পাঞ্জাবি, চোখে মোটা চশমা, মুখে গাম্ভীর্য, ডান হাতে ভাঁজ করা খবরের কাগজ। ভদ্রলোকটি খানিক ঝুঁকে নম্রতার বারান্দার দিকে তাকালো। তারপর চশমা ঠিক করে ভ্রু কুঁচকে নিচে আরফানের দিকে তাকালো। আরফান ভদ্রলোকটিকে লক্ষ্য করে সন্দিহান কণ্ঠে বলল, পাশের বারান্দায় দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটি কি আপনার বাবা নম্র? নম্রতা ঘাড় ঘুরিয়ে পাশের বারান্দার দিকে উঁকি দিল। নুরুল সাহেব গম্ভীর মুখে ভ্রুকুটি করলেন। নম্রতা মাথা ঘুরিয়ে নিচে আরফানের দিকে তাকালো। নুরুল সাহেবের দৃষ্টিও নেমে গেল নিচে। আরফান আবারও বলল, আপনার বাবা? নম্রতা অসহায় মুখে মাথা নেড়ে বলল,
হ্যাঁ। আরফান বিপন্ন কণ্ঠে বলল, ও শিট। কথাটা বলেই ফোন কেটে দ্রুত পায়ে জায়গাটা থেকে সরে গেল আরফান। একটা রিকশা ডেকে দ্রুত রিকশায় উঠে স্বস্তির নিঃশ্বাস ফেলল। নম্রতা অবাক হয়ে কিছু একটা বলতে গিয়েই বুঝল কল কেটে দিয়েছে আরফান। নম্রতা ভীত চোখে পাশের বারান্দায় বাবার দিকে তাকালো। নুরুল সাহেবও গম্ভীর মুখে মেয়ের দিকে তাকালেন। কয়েক সেকেন্ড গুরুগম্ভীর সময় কেটে যাওয়ার পর হঠাৎই বাবা মেয়ে ফিক করে হেসে ফেললেন। নুরুল সাহেব শব্দ করে হেসে বললেন, ডাক্তার নাকি?